আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 4 থেকে শুধুমাত্র গতিশক্তি, বিভব শক্তি এবং শক্তির সংরক্ষণশীলতা। তোমরা খুব ভালো করে জানো যে এই অধ্যায় থেকে এসএসসিতে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে, সেটা জ্ঞানমূলক বলো, অনুধাবনমূলক বলো বা এমসিকিউ বলো। সুতরাং এই টপিকের ওপরে আমরা আজকে খুব ভালো করে শিখব, যেন কোনো কিছুতে কোনো ডাউট না থাকে। যেহেতু এটা মাস্টার ক্লাস এবং তোমরা খুব ভালো করেই জানো যে আমি যখন কোনো একটা ক্লাসকে মাস্টার ক্লাস বলি, সেখানে সব কিছু নিয়ে আলোচনা করা হয় ইন ডিটেলস, সংজ্ঞা, রিয়েল লাইফ এক্সাম্পল। তোমরা অনেক স্টুডেন্ট জানো না যে এই গতিশক্তি, বিভব শক্তির রিয়েল লাইফ এক্সাম্পলটা আসলে কি, এটা বাস্তব জীবনের কোথায় কাজে লাগছে। আমি সেটাও তোমাদেরকে দেখাবো যে এই টপিকটা কত কাজে লাগছে। এমনকি একটা গাড়ি যখন তৈরি করা হয় তখন এই গতিশক্তি, বিভব শক্তির কনসেপ্টকেই কাজে লাগানো হয়। তোমরা অবাক হচ্ছে তাই না? এটা কিভাবে? দেখো, বেসিক জানতে না খুব বেশি সময় লাগে না, কিন্তু বেসিক যদি একবার জেনে যাও তাহলে পড়ার প্রতি আগ্রহটা বাড়ে এবং সেই পড়াটা মেমোরাইজ করাটা এবং রিয়েলাইজ করাটা খুব সুবিধা। তুমি এটা বুঝতে পারবা তুমি চিন্তা, হ্যাঁ এটাই তো হওয়া স্বাভাবিক। যখন আমার সর্দি লেগেছে, আসলে হয়তো একটু পর পর কাশতে পারি, যখন একটা স্টুডেন্ট বলে যে এটাই তো হওয়া স্বাভাবিক, এটাই তো হবে, যার অর্থ হচ্ছে সে আসলে টপিকটাই খুব ভালো করে বোঝে। সব কিছু নিয়ে আলোচনা করা হবে এবং যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে, যে গণিতগুলো রয়েছে, সেগুলো আমরা টাইপ ওয়াইজ সমাধান করব। তোমরা অনেক স্টুডেন্ট জানতে চেয়েছো যে আমি সবসময় বলি যে গণিত বা ম্যাথমেটিক্স যেগুলো রয়েছে সেগুলো টাইপ ওয়াইজ সলভ করো। এর মানেটা কি আসলে? দেখো, একটা অধ্যায়ে 150টার মতো সৃজনশীল থাকে, কিন্তু টাইপ থাকে 10 থেকে 12টা বা 6 থেকে 7টা, এরকম 6 থেকে 10 পর্যন্ত। তো ওই টাইপগুলো যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু খুব অল্প সময়ে সবগুলো অঙ্ক সমাধান করা হয়ে যায়। তো আজকে আমি এইরকম টাইপ কিছু দেখাবো এবং 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য সেপ্টেম্বরের 5 তারিখ থেকে একটা প্রাইভেট ব্যাচ আসছে, সেখানে আমি এইভাবেই আসলে ম্যাথগুলো করাবো, টাইপ ওয়াইজ সলভ করাবো। সুতরাং তোমরা এই ভিডিও দেখলে আমার প্রাইভেট ব্যাচ কিভাবে রান করবে, সেই প্রাইভেট ব্যাচের প্ল্যান কি হবে, সব কিছু। এবং যদি কেউ ভর্তি হতে চাও, ডেসক্রিপশনে যাও অথবা কমেন্ট সেকশনে যাও, কমেন্ট পিন করা থাকবে, সেই অনুযায়ী ভর্তি হয়ে যেতে পারো। চলো শুরু করছি। প্রথমেই হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। আচ্ছা, গতিশক্তি আসলে কি? ফিজিক্স আমাদেরকে বলছে যে যখন কোনো একটা বস্তু চলে তার মধ্যে এক ধরনের শক্তি স্টোর হয়। দেখো, শক্তি মিন্স যে সে কাজ করতে পারবে, কাজ মিন্স কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করে তার স্মরণ ঘটাতে পারবে। তোমরা নিশ্চয় এই ইকুয়েশনটা জানো যে ডাব্লিউ ইকুয়াল এফ এস। আমরা এটাকে কি বলি? কাজ বলি, তাই না? এটা হচ্ছে আমাদের কাজ। শক্তিটা কি বলছে? কোনো একটা বস্তুকে যদি বল প্রয়োগ করে তার স্মরণ ঘটানো হয় তখন তাকে আমরা কাজ বলি। এই যে গাড়িটা এখানে দেখতে পাচ্ছ, আমি ডিটেইলস কথা বলবো, একটু ধৈর্য ধরতে হবে, ওকে? একটু ধৈর্য নাও, সব ঠিক হয়ে যাবে। কোনো একটা গতিশীল বস্তু তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য জন্মে, দ্যাট মিন্স কোনো একটা গতিশীল বস্তু তার গতির জন্য যে কাজ করতে পারে। গতির জন্য কাজ করতে পারে মানে কি? সাপোজ এটা একটা ট্রাক, রাইট? এ কি করছে? চলা শুরু হয়েছে। এখানে সাপোজ একজন ব্যক্তি ছিল, এই ট্রাক কি করলো? এই ব্যক্তিকে ধাক্কা দিল, দ্যাট মিন্স এই ব্যক্তির উপরে একটা বল প্রয়োগ করলো এবং এই ব্যক্তিটা দেখা গেল এখান থেকে এখানে গিয়ে পড়লো, উড়ে গিয়ে পড়লো। দ্যাট মিন্স ওই ব্যক্তিটার একটা কি হলো? স্মরণ হলো। তাহলে আমরা বলতে পারি যে এই যে গাড়িটা, এই গাড়িটা কি করছে? কাজ করছে। কোনো একটা গতিশীল বস্তু তার গতিশীল হওয়ার জন্য যে কাজ করে বা কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করে তার স্মরণ ঘটায়। স্টুডেন্টরা প্রশ্ন করতে পারে যে আসলে এই অদ্ভুত টপিকগুলো আমরা কেন পড়ছি? একটা বস্তু কি পরিমাণ কাজ করছে সেটা জানতে হবে কেন? বাদ দাও, এই যে ট্রাকটা চলছে, এই যে ট্রাকটা চলছে, এটা কি এমনিই চলছে নাকি তেল দিয়ে চালাতে হচ্ছে? জ্বালানি দিয়ে চালাতে হচ্ছে না? জ্বালানি কি এমনিই পাওয়া যায় নাকি সেটা কিনতে টাকা লাগে? টাকা লাগে। তো জ্বালানি যদি এমনিই পাওয়া না যায়, সেটা কিনতে যদি টাকাই লাগে,
তাহলে এ কি পরিমাণ যাচ্ছে দেখো ভালো করে। এই গাড়িটার ইঞ্জিন গাড়িকে কি প্রয়োগ করছে, এই গাড়িটার ইঞ্জিন গাড়িকে একটা বল প্রয়োগ করছে এবং এই গাড়িটা কিছুটা পথ ট্রাভেল করছে, দ্যাট মিনস গাড়িটার একটা সরণ হচ্ছে, দ্যাট মিনস আমি বলতে পারি একটা কাজ হচ্ছে। এই কাজটা কে করছে, এই কাজটা ইঞ্জিন করছে, কার উপরে করছে, গাড়ির উপরে করছে, দ্যাট মিনস গাড়িকে বল প্রয়োগ করছে, গাড়ির একটা সরণ হচ্ছে, দ্যাট মিনস এখানে ইঞ্জিন একটা কাজ করছে। প্রশ্ন হচ্ছে ইঞ্জিন কি কাজ এমনিই করছে নাকি তার জন্য তেল লাগছে, জ্বালানি লাগছে? জ্বালানি লাগছে। জ্বালানি কি এমনিই পাওয়া যায় নাকি কিনতে হয়? কিনতে হয়, টাকা লাগে। তাহলে কত টাকা লাগবে আমার জ্বালানি কিনতে, বা 1 লিটার জ্বালানির দাম কত হবে, এটা কিভাবে নির্ণয় করবা? ভেতর থেকে ভাবো, 1 লিটার জ্বালানির দাম কত হবে এটা কিভাবে নির্ণয় করবা? এটা তো তখন নির্ণয় করা যাবে যখন গাড়িটা কতটা পথ অতিক্রম করছে এইটা বোঝা যাবে। তার মানে এগুলো আমরা এমনি নিয়ে আসিনি। কোনো একটা বস্তু কত কাজ করছে, তার গতিশক্তি কত, সবকিছু কেন পরিমাপ করা হয়? কারণ আমরা এই জ্বালানিগুলো ফ্রি পাই না, টাকা দিয়ে কিনতে হয়। তাহলে এই কতটুকু ডিস্টেন্স যাচ্ছে, ইঞ্জিন তাকে কতটুকু বল প্রয়োগ করছে, এর ওপর বেস করেই তো আমার জ্বালানির দামটা হবে, তাই না? সব ক্ষেত্রে এটাই করা হয়। পানির জন্য কোনো কিছু হিসাব করা হয় না, কারণ পানি ফ্রি পাওয়া যায়। যখনই পানিটা তৈরি করা হয় তখনই মূল্য নির্ধারণ করা হয়। তো তেলের মূল্য নির্ধারণ করা হবে, তেল কি কাজে লাগছে, ইঞ্জিন চালানোর কাজে লাগছে, তো ইঞ্জিন কতটুকু যাচ্ছে এর উপর বেস করেই তো আসলে করা হবে। যা হোক, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এটা হচ্ছে মূল লজিক আসলে। তো কি বলা হচ্ছে, কোনো একটা গতিশীল বস্তু তার গতির জন্য যে কাজ করতে পারে, দ্যাট মিনস কোনো একটা গতিশীল বস্তু কোনো একটা বস্তুতে গতিশীল হলেই সে কোনো একটা বস্তুকে, এই যে যেমন একে বল প্রয়োগ করে তার সরণ ঘটাবে, দ্যাট মিনস সে একটা কাজ করতে পারবে। এটাই মূলত গতিশক্তি। এবং গতিশক্তির ইকুয়েশন দেখো, তারা বলে যে শক্তি ইকুয়াল কাজ। তো শক্তি ইকুয়াল যদি কাজ হয় তাহলে আমরা বলতে পারি এটাই তো কাজ। তাহলে এফ ইকুয়াল আবার কি থাকে, এফ ইকুয়াল থাকে এম এ, রাইট? ওকে, এখন আসো সরি, এখন আসো যে আমরা ভাবলাম যে এই বস্তুর আদিবেগ এখানে ইউ, এবং যখন সে এই জায়গায় ছিল তখন তার বেগ হচ্ছে ভি। আমরা এভাবে লিখতে পারি কি পারি না যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে যদি এস বের করো তাহলে থাকবে কি জানো, ইউ জিরো। সাপোজ ওই বস্তু এখানে স্থির ছিল, তাহলে ইউ জিরো, তাহলে এস ইকুয়াল থাকবে ভি স্কোয়ার বাই 2, এবং এই জায়গায় এস এর মান বসাইলে হবে এম ভি স্কোয়ার বাই 2, এবং যেটাকে আসলে লেখা হয় হাফ এম ভি স্কোয়ার। এটাই মূলত হচ্ছে গতিশক্তির রাশিমালা। কোনো একটা বস্তুতে কি পরিমাণ শক্তি রয়েছে বা কি পরিমাণ গতিশক্তি রয়েছে, এটা আসলে হাফ এম ভি স্কোয়ার দ্বারাই ডিফাইন করা হয়। ক্লিয়ার? এটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে। এই জায়গায় একটা প্রশ্ন হয়ে থাকে যে গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। দেখো ইকুয়েশনের দিকে যদি আমরা তাকাই, গতিশক্তির ইংলিশ হচ্ছে কাইনেটিক এনার্জি, সেই জন্য এটাকে ই কে দ্বারা ডিফাইন করা হয় হাফ এম ভি স্কোয়ার। এখানে এম হচ্ছে বস্তুর ভর, ভি হচ্ছে বস্তুর বেগ। বস্তুর বেগ কি নেগেটিভ হতে পারে? হ্যাঁ, নেগেটিভ হতে পারে। কিভাবে? কোনো একটা গাড়ি যদি এই দিকে যায়, তার বেগ যদি আমরা পজিটিভ বলি, তাহলে উল্টা দিকে গেলে তার বেগ আমরা কি বলি আসলে, নেগেটিভ। ফিজিক্সের ক্ষেত্রে মাইনাস এবং প্লাস কি করে, তার ডিরেকশন। শুধু ফিজিক্স কেন, সব কিছুর ক্ষেত্রেই প্লাস এবং মাইনাস আসলে কি বোঝায়, তার ডিরেকশনটা বোঝায়। স্বাভাবিক, আমি যদি বলি যে আমি কারো থেকে 100 টাকা পাই, এটা যদি পজিটিভ 100 হয়, প্লাস 100 হয়। যদি আমি বলি আমি কারো থেকে মাইনাস 100 টাকা পাই, তার মানে কি আমার থেকে কেউ পাবে। তখন প্লাস মাইনাস শুধুমাত্র ডিরেকশনটাকেই ডিফাইন করে। ওকে, তো এখানে বেগটা যদি ঋণাত্মক হয়, তারপরে ঋণাত্মকের উপরে স্কোয়ার দিলে সরি ঋণাত্মকের উপরে স্কোয়ার দিলে সেটা আলটিমেটলি কি হবে, পজিটিভই হবে। একটাবার ভাবো না, গতিশক্তি কেন ঋণাত্মক হতে যাবে রে ভাই? এটা ইকুয়েশন দিয়ে বোঝার কি দরকার? গতিশক্তি কেন ঋণাত্মক হতে যাবে? গতিশক্তি, তেল একটা রাসায়নিক শক্তি, তাহলে গতিশক্তি ঋণাত্মক হওয়ার মানেটা কি? যে গাড়ি যদি এখান থেকে এই ডিরেকশনে যায়, তাহলে তেল যদি আমার দিতে হয়, তাহলে যদি পেছনের দিকে আসে, তাহলে কি তেল ইঞ্জিন থেকে বের হয়ে মাটিতে পড়বে? মানে গতিশক্তি যদি কখনো ঋণাত্মক হতো, তাহলে সমস্যাটা কোথায় হতো? যে গাড়ি যদি আমার ডান দিকে যেত, তাহলে যদি তেল খরচ হতো, তাহলে বাম দিকে গেলে
গাড়ি তেল প্রোভাইড করতো, গাড়ি তেল আমাকে দিত। আসলে কি এরকম হয়? সামনে গেলেও তেল লাগে, পেছনে গেলেও তেল লাগে, সুতরাং গতিশক্তি অলওয়েজ পজিটিভই হবে। মানে এটা ইকুয়েশন দিয়ে বুঝতে হবে কেন? কমন সেন্স কাজ করে না? এটা ফিজিক্স তো, এটা সাহিত্য নয় তো, এটা কেউ লেখেনি তো, এটা প্রকৃতিতেই ছিল, ফিজিক্স কেউ আবিষ্কার করেনি তো, এটা ছিল প্রকৃতিতেই। সেটাই আমরা এখন একটা রূপদান করছি, বোঝার মতো রূপদান করছি। এর মানে এই নয় যে আমরা আবিষ্কার করেছি এখানে কোনো কিছু। ভালো করে বোঝো। ওকে, তো এই ছিল মূলত আমাদের কাছে গতিশক্তির রাশিমালা। এরপর আসো বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। বিভব শক্তি কি জিনিস? কোনো একটা বস্তুকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিয়ে গেলে তার মধ্যে নাকি শক্তি স্টোর হয়, এটাকে আমরা বলি আসলে বিভব শক্তি। সাপোজ এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, সারফেস। এখানে একটা বস্তু ছিল, সাপোজ 10 কেজি ভরের একটা বস্তু ছিল। সেই 10 কেজি ভরের একটা বস্তুকে আমরা এখানে নিয়ে গেলাম। এর ভর কত? 10 কেজি। এর মধ্যে একটা শক্তি স্টোর হচ্ছে, সেইটাকেই বলা হয় বিভব শক্তি। কারণ এর মধ্যে যে শক্তি স্টোর হচ্ছে এটার প্রমাণটা কি ভাই? প্রমাণ আছে, প্রমাণ আছে। এই বস্তুকে যদি তুমি ছেড়ে দাও তাহলে নিচের দিকে পড়বে। দেখো, শক্তি থাকার মানে হচ্ছে, কোনো একটা বস্তুতে শক্তি থাকার মানে হচ্ছে সে কি করতে পারবে? কাজ করতে পারবে। কাজ করতে পারবে মানে হচ্ছে সে কাউকে বল প্রয়োগ করে তার স্মরণ ঘটাতে পারবে। তখন একে যদি আমরা ছেড়ে দেই, সে কাকে বল প্রয়োগ করে কাকে স্মরণ ঘটাচ্ছে? এখানে অসংখ্য বায়ুকণিকা আছে, আছে না? আছে। তাহলে এই বস্তু যখন পড়ছে, সাপোজ এই বায়ুকণিকাকে কি করলো? এই বায়ুকণিকাকে বল প্রয়োগ করে তার স্মরণ ঘটালো। তাহলে এই যে বস্তুটা কাজ করছে, দ্যাট মিনস কাউকে বল প্রয়োগ করে তার স্মরণ ঘটাচ্ছে, দ্যাট মিনস এ কাজ করছে। এ যদি এখানে থাকতো তাহলে কি সেই কাজটা করতে পারতো? না, তাকে কিছুটা ডিস্টেন্স ওঠানো হয়েছে, কিছুটা উপরের দিকে ওঠানো হয়েছে বলেই সে বায়ুকণিকাকে বল প্রয়োগ করছে এবং তার স্মরণ ঘটাচ্ছে। সুতরাং সে কি করছে? কাজ করছে। তাহলে কোনো একটা বস্তুকে ভূমি থেকে কিছুটা উপরে উঠালেও সে কি করে? কাজ করে। দ্যাট মিনস কাউকে বল প্রয়োগ করে তার স্মরণ ঘটাতে পারে, রাইট? ওকে, এখানে আসো। তো একইভাবে আমরা লিখতে পারি MAS। যেহেতু উপরের দিকে উঠানো হয়েছে, সুতরাং আমরা ওটাকে এস না বলে এইচ বললাম, হাইট, উচ্চতা। এবং যখন একটা বস্তুকে ভূমি থেকে উপরের দিকে ওঠানো হয় বা সে ভূমি থেকে উপর থেকে যখন ভূমিতে নামে, তার অভিকর্ষ ত্বরণটা ফিক্সড হয়ে যায়। সেই ত্বরণটা কে থাকে? জি থাকে। দ্যাট মিনস সেটা হচ্ছে আসলে mgh। দ্যাট মিনস পটেনশিয়াল এনার্জির জন্য, দ্যাট মিনস এটাকে ইপি বলা হয়। পটেনশিয়াল এনার্জির জন্য ইকুয়েশন হচ্ছে ইপি ইকুয়াল mgh। সব তো এই ডাব্লিউ ইকুয়াল এফএস থেকে আসছে, তাই না? ওটাও তো তাই আসছে, ওটাও তাই আসছে, এটাও কিন্তু তাই আসছে। এখানে বলা হয় যে বিভব শক্তি শুধুমাত্র উচ্চতার উপর ডিপেন্ড করে। বলা হয় যে বিভব শক্তি কোন রাশির উপরে ডিপেন্ড করে। বিভব শক্তি কি বলেছি? কিছুটা পথ উপরে নিয়ে গেলে তার মধ্যে কাজ করার যে সামর্থ্য জন্মায়। তোমরা এই পুরো শীটটা, পুরো লেকচার শীটটা ডেসক্রিপশনে পেয়ে যাবে। হ্যাঁ, আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। এখন এই জায়গায় দেখো, বিভব শক্তি কার উপর ডিপেন্ড করছে? ভরের উপরও ডিপেন্ড করছে, অভিকর্ষ ত্বরণের উপরও ডিপেন্ড করছে, আবার উচ্চতার উপর কিন্তু ডিপেন্ড করছে। তিনটার উপরে ডিপেন্ড করছে। দেখো, প্রথমত আমরা যেই বস্তুকে নিয়ে কাজ করছি, আমরা ধরো অ্যাট এ টাইম একটা বস্তুকে নিয়েই কাজ করলাম, তাহলে এই এমটা কি হয়ে যায়? এমটা হয়ে যায় কনস্ট্যান্ট, রাইট? এমটা ধ্রুবক হয়ে যাচ্ছে। আমরা যদি দেখো, পৃথিবী আমাদের কেমন? এমন, সাপোজ এটা কেন্দ্র, এইদিকে একটা হাইট, এইদিকে একটা হাইট, এইদিকে একটা হাইট। যদি আমরা পৃথিবীর এই জায়গায় এক্সপেরিমেন্টটা চালাই, তাহলে আমাদের জন্য ওই জায়গায় জিটা কি হয়ে যাবে? ফিক্সড হয়ে যাবে। যদি এই জায়গায় এক্সপেরিমেন্টটা চালাই আমরা, তাহলে এই জায়গার জন্য জিটা কি হয়ে যাবে? ফিক্সড হয়ে যাবে। তার মানে একটা নির্দিষ্ট জায়গার জন্য এবং নির্দিষ্ট ভরের বস্তুর জন্য বিভব শক্তি শুধুমাত্র কার উপর ডিপেন্ড করবে? এইচের উপর ডিপেন্ড করবে। সাপোজ এই যে এক্সপেরিমেন্টটা চালানো হচ্ছে, এইটা পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট জায়গায়, দ্যাট মিন জি ফিক্সড, এবং একটা নির্দিষ্ট ভরের বস্তুর জন্যই করা হচ্ছে। তার মানে কি? এম ফিক্সড।
কিন্তু বিভিন্ন উচ্চতার জন্য ইপির মানটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এই জন্য বলা হয় বিভব শক্তি কার উপর ডিপেন্ড করে, বিভব শক্তি ডিপেন্ড করে শুধুমাত্র এইচ এর উপরে। কিন্তু তোমরা এভাবে লিখবা না, বিভব শক্তি এইচ এর উপরে তখন ডিপেন্ড করে যখন কোনো একটা নির্দিষ্ট ভরের বস্তু এবং নির্দিষ্ট জায়গায় এক্সপেরিমেন্টটা করা হয়। আদারওয়াইজ জি চেঞ্জ হয়ে যাবে, এমনকি ভিন্ন ভরের বস্তু নিলে সেটার ভরটাও চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস ইপি, এম, জি, এইচ তিনটার উপরে আসলে ডিপেন্ড করে। যখন শিখবা সিনসিয়ারলি শেখো, পড়াশোনাটা কোনো ছেলে খেলা নয়, কষ্ট করে শিখছো, ডিটেইলস শেখো। ওকে, তো এটা হচ্ছে আমাদের কোনো একটা বস্তুকে কিছুটা পথ নিয়ে গেলে তার নাকি কাজ করে একটা সামর্থ্য জন্মে, সেটা হচ্ছে এটা। এখন একটু বলেই যাই, যেহেতু মাস্টার ক্লাস, আমরা দেখো এখানে কি লিখেছি, এম এবং জি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হলে আমরা এখানে সমান উঠিয়ে দিয়ে সমানুপাতিক চিহ্ন নেই। সমানুপাতিক এবং সমানের মাঝে ডিফারেন্সটা কোথায়, যদি ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করি। আমি যদি তোমাকে বলি যে 6 = 2, এটা কি মানবা? না, না। কিন্তু আমি যদি বলি 6 সমানুপাতিক 2, এটা মানা যাবে। হ্যাঁ, এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে পরবর্তী লাইন হচ্ছে 6 = 3 × 2। আমরা এই লাইন থেকে ডাইরেক্টলি এই লাইনে জাম্প করতে পারি। কোনো একটা কনস্ট্যান্টকে উঠিয়ে দিয়ে আমরা সেখানে এটা নিতে পারি। কোনো একটা সমান জিনিসকে উঠিয়ে দিয়ে, কোনো একটা ভ্যালুকে উঠিয়ে দিয়ে সেখানে আমরা সমানুপাতিক চিহ্ন নিতে পারি। এখানে দেখো এম এবং জি একটা নির্দিষ্ট বলে, এম 10 কেজি এবং সাপোজ পৃথিবীর এই জায়গায় এক্সপেরিমেন্ট করা হচ্ছে, তাহলে জি নির্দিষ্ট, তাহলে এম এবং জি একটা নির্দিষ্ট ভ্যালুই আসবে। সেই নির্দিষ্ট ভ্যালু উঠিয়ে দিয়ে আমরা সমানুপাতিক ধ্রুবক নিয়েছি। এখানে 3ও দেখো একটা নির্দিষ্ট ভ্যালু, সেটাকে উঠিয়ে দিয়ে আমরা সমানুপাতিক চিহ্ন নিয়েছি। এখন তোমরা বলবা 2 তো নির্দিষ্ট, আরে ওটা বোঝানোর জন্য বললাম, ওটা হতে পারে এ, হতে পারে বি। ওকে, এটা হচ্ছে একটা কেস। এখানে তোমাদের আর একটা কেস রয়েছে এখানে, সেটা হচ্ছে স্প্রিং এর জন্য। সাপোজ এখানে একটা স্প্রিং রয়েছে, এই স্প্রিংকে তুমি টেনে লম্বা করলা, আবার এই স্প্রিংকে তুমি কি করলা, সংকুচিত করলা। স্প্রিং এটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থান। এই স্বাভাবিক অবস্থান থেকে তুমি কি করেছো, একবারটাকে লম্বা করেছো, এবং এই স্বাভাবিক অবস্থান থেকে একবারটাকে তুমি কি করেছো, ছোট করেছো। তো এটা কি পরিমাণ প্রসারিত করেছো সেটাকে আমরা এক্স বলছি, কি পরিমাণ সংকুচিত করেছো সেটাকে আমরা এক্স বলছি। তার মানে এক্সটা হচ্ছে স্প্রিং কতটা সংকুচিত অথবা কতটা প্রসারিত হচ্ছে। এখন এই জায়গায় একটা বস্তু যদি রাখা হয় এবং স্প্রিংটাকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে এই বস্তুটা, দ্যাট মিনস স্প্রিং এর প্রসারণের জন্য এই বস্তুটা এসে এটাকে কি করবে, একটা ধাক্কা দেবে, দ্যাট মিনস একটা এফ হবে, রাইট? এবং এই বস্তুটার কি হবে, একটা সরণ হবে। তার মানে সে কি করছে, স্প্রিংটা কি করছে, কাজ করছে। একইভাবে এটাকে সংকুচিত করা হয়েছে এতটুকু, এই জায়গায় যদি একটা বস্তু রেখে স্প্রিংটাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কি করবে, এই স্প্রিংটা ওটাকে গিয়ে ধাক্কা দেবে, বল প্রয়োগ করবে, রাইট? এবং তার একটা এই বস্তুটার একটা সরণ হবে। তার মানে বল এবং সরণ, দ্যাট মিনস কাজ হবে। তাহলে আমরা বলতে পারছি যেহেতু এই স্প্রিংটা সংকোচন এবং প্রসারণের জন্য কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করে তার সরণ ঘটাচ্ছে, তো নিশ্চয় স্প্রিং এর মধ্যে কি রয়েছে, শক্তি রয়েছে। সেই স্প্রিং এর শক্তির হিসাব করা হয় সাপোজ E = ½ kx²। ভালো করে বোঝো, এমনি বোঝো, সিম্পলি বোঝো। স্প্রিং এর মধ্যে যে শক্তিটা স্টোর হচ্ছে সেটা কার উপর ডিপেন্ড করছে, সেটা এক্স এর উপরে ডিপেন্ড করছে। মানে তার কতটুকু সংকুচিত করা হচ্ছে, কতটুকু প্রসারিত করা হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। তাহলে স্প্রিং এর কাজ যে হিসাব করবা, সেটা তো স্প্রিং এর সংকোচন বা প্রসারণের উপর বেস করে হিসাব করবা। সেই জন্য এখানে এক্স, ½ kx²। এক্স হচ্ছে কতটুকু সংকুচিত এবং কতটুকু প্রসারিত হচ্ছে। প্রশ্ন হচ্ছে স্কোয়ার কেন, এটা ইন্টারমিডিয়েটে ওঠো, এটা ইন্টিগ্রেশন করতে হয়, ও ব্যাপার স্যাপার আছে আরও কিছু। হ্যাঁ, আমি জাস্ট এটা বোঝালাম যে এক্স এখানে, এক্স আসাটা এখানে কতটা যৌক্তিক, এক্স আসাটা সত্যিই যৌক্তিক, জাস্ট এতটুকুই শিখালাম আর কি। এখন কে কি দেখো, দুইটা স্প্রিং কনসিডার করো এখানে। সাপোজ এটা একটা স্প্রিং এবং
এটা একটা স্প্রিং। এই স্প্রিংকে যদি তুমি এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসো, হ্যাঁ, এবং এই স্প্রিংকে যদি তুমি এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসো, দ্যাট মিনস এইটার সরণও সাপোজ 10 মিটার, এত হয় না আসলে, এমনি তোমাদের সংখ্যাটা অদ্ভুত নিলাম না, এইটার সরণ আসলে 10 মিটার। একবার ভাবো তো, দুইটাকে সমান পরিমাণ প্রসারিত করা হলো। এখন এই জায়গায় এখানে একটা বস্তু রাখলাম, এই জায়গায় এখানে ওই বস্তুই রাখলাম, এই স্প্রিং এটাকে যতটুকু বল প্রয়োগ করবে, এই স্প্রিং কি ততটুকু বল প্রয়োগ করবে নাকি তার চেয়ে বেশি বল প্রয়োগ করবে? তার চেয়ে বেশি বল প্রয়োগ করবে, কারণ এই স্প্রিংটা মোটা, এটা চিকন। তো এটাকে প্রসারিত করে এখানে একটা বস্তু রাখলে এই অংশটা এটাকে এসে যতটুকু বল প্রয়োগ করবে, এই স্প্রিং অনেক মোটা, তাহলে এই স্প্রিং কিন্তু এটাকে তার চেয়ে বেশি বল প্রয়োগ করবে। তাহলে এই হাফকে এক্স স্কোয়ার, আমরা যদি ই ইকুয়াল এক্স স্কোয়ার লিখতাম, ই ইকুয়াল যদি ভুল করে এক্স স্কোয়ার লিখতাম বা হাফ এক্স স্কোয়ার লিখতাম, তাহলে ভুলটা কোথায় হতো? এটা বোঝা যেত পৃথিবীর যত স্প্রিং আছে, সে চিকন হোক আর মোটা হোক, সে লোহাদে হোক আর তামাদে হোক, সবগুলোর একই পরিমাণ সরণের জন্য একই পরিমাণ কাজ করবে। বাস্তবিকভাবে কি তাই হয়? না, হয় না, বাস্তবিকভাবে তা হয় না। একটা চিকন স্প্রিংকে প্রসারিত করলে যতটুকু বলে আঘাত করবে, মোটা স্প্রিংকে প্রসারিত করে তার চেয়ে বেশি বলে আঘাত করবে, বেশি সরণ হবে। তার মানে কি, স্প্রিং এর যে শক্তি, এটা শুধুমাত্র সরণের উপর ডিপেন্ড করে না, বরং স্প্রিংটা কোন মেটেরিয়াল দিয়ে তৈরি, স্প্রিংটা মোটা নাকি চিকন, এগুলোর উপরও ডিপেন্ড করে। এই পুরো জিনিসটাই আসলে এই এক্স দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এটাকেই মূলত বলা হয় স্প্রিং ধ্রুবক। এটাকে কি বলা হয় বাবা? এটাকেই বলা হয় স্প্রিং ধ্রুবক। ক্লিয়ার? বোঝা গিয়েছে? কোনো ডাউট এতটুকুতে? তাহলে আরেকটা ইকুয়েশন আমরা পাইলাম, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে স্প্রিং এর জন্য আমরা পাচ্ছি হাফ কে এক্স স্কোয়ার। চল, শক্তির সংরক্ষণশীলতা। শক্তির সংরক্ষণশীলতা বলছে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। অদ্ভুত ব্যাপার। চলো কিছু আলোচনা করি, তাহলে এটা আরো ভালো বুঝতে পারবা। দেখো, এই গাড়িটা চলা শুরু হচ্ছে মানে কি, এই গাড়ির ইঞ্জিন, ভালো করে, এই গাড়ির ইঞ্জিন ওই গাড়িকেই বল প্রয়োগ করছে এবং তার একটা সরণ হচ্ছে। তার মানে ইঞ্জিনটা কি করছে? কাজ করছে, ওই গাড়ির উপরেই কাজ করছে, রাইট? ভালো করে, এই গাড়িতে এমনি চলে না রে, গাড়ির ভেতরে তেল উঠাইতে হয়, তারপরে ওখানে বিভিন্ন বিক্রিয়া হয়, তারপর না গাড়ি চলে। তার মানে গাড়ির ইঞ্জিন গাড়িকে বল প্রয়োগ করে গাড়ির সরণ ঘটায়, রাইট? এবং এখানে রাসায়নিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, তেল হচ্ছে রাসায়নিক শক্তি। তাহলে এই যে রাসায়নিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, তার জন্য আমার তেল লেগেছে। ভালো করে ভাবো যে একটা শক্তি আর একটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই যে গাড়িটা যাচ্ছে, দ্যাট মিনস ওর মধ্যে কি রয়েছে? একটা শক্তি রয়েছে। আরো ভালো বুঝবা, সাপোজ এখানে একটা ব্যক্তি রয়েছে, হ্যাঁ, এখানে একটা ব্যক্তি রয়েছে, এই গাড়ি এটাকে কি করলো? এবার আরো ভালো বুঝবা, এই গাড়ি এটাকে কি করলো? বল প্রয়োগ করলো, এবং এই ব্যক্তিটা কি হলো? এখান থেকে এখানে উড়ে গিয়ে পড়লো। তাহলে আমরা বলতে পারি যে এই যে ব্যক্তিটার উপরে একটা বল প্রয়োগ হলো এবং এই যে ব্যক্তিটা সরণ হলো, দ্যাট মিনস এই একটা কাজ হলো। এই কাজটা কে করলো? এই কাজটা করলো গাড়ি। এই কাজটা কে করলো? গাড়ি করলো। তাহলে গাড়ি যদি কাজটা করে থাকে, শক্তি না থাকলে তো কাজ করতে পারবে না। তার মানে গাড়ির মাঝে নিশ্চয়ই শক্তি ছিল। সেই শক্তিটাই কি? সেই শক্তিটাই রাসায়নিক শক্তি, দ্যাট মিনস তেল। আরো ভালো বুঝবা, একটু অপেক্ষা করো। তেল দিয়ে সেই কাজটা আসলে করলো, তার মানে ও মানুষকে বল প্রয়োগ করে তার যেমন সরণ ঘটালো, এটাও রাসায়নিক শক্তি থেকে হলো, এবং নিজেও যে এতটুকু পথ আসলো, সেটাও কিন্তু ওটা থেকেই হলো। আরো ভালো বুঝবা, দেখো, সাপোজ এখানে 10 কেজি ভরের একটা বস্তু ছিল, কোনো একজন ব্যক্তি এটাকে এতটুকু পথ উঠাইলো, এখানে নিয়ে গেল। কতটুকু হাইট উঠাইলো? সাপোজ 10 মিটার। কত মিটার? 10 মিটার উঠাইলো। আমরা বলেছি কোনো একটা বস্তুকে যদি ভূমি থেকে কিছু উপরে উঠানো হয়, তার মধ্যে একটা শক্তি স্টোর হয়। সেই শক্তি কত? সেই শক্তি হচ্ছে ইপি ইকুয়াল এম জি এইচ। ভালো, এম কত? এম হচ্ছে 10, জি কত? 9.8, এইচ কত? এইচ হচ্ছে 10। সাপোজ 10 কেজি ভরের বস্তু 10 মিটার, তার মানে এটা কত হবে? এটা হবে আমাদের 980 জুল।
980 জুল। তার মানে আমি বলতে পারছি যে এই বস্তুর মধ্যে এখন কত শক্তি স্টোর হয়ে আছে? 980 জুল শক্তি স্টোর হয়ে আছে। যখন এই জায়গায় বস্তুটা ছিল তখন কি তার মধ্যে কোনো শক্তি ছিল? হিসাব করো। যখন ভূমিতে ছিল, এইচ কিভাবে হিসাব করা হয়? এইচ হিসাব করা হয় ভূমি থেকে তাকে কতটা উপরে রাখা হয়েছে। আবারও বলছি, এইচ কিভাবে হিসাব করা হয়? এইচ হিসাব করা হয় ভূমি থেকে তাকে কতটা উপরে রাখা হয়েছে। যখন এখানে ছিল, ভূমিতেই ছিল, তার মানে এইচ জিরো। এইচ জিরো হলে তো পুরো ইপি জিরো। তার মানে আমি বলতে পারছি যে এই জায়গায় ইপি কত? 0। এই জায়গায় ইপি কত? 980 জুল। ফাজলামো। একটা বস্তুর এখানে 0 ছিল, এখানে গিয়ে 980 জুল শক্তি হয়ে গেল। তাহলে শক্তি তো সৃষ্টি হলো। শক্তি কি হলো? সৃষ্টি হলো। শক্তি সংরক্ষণশীলতা সরি, শক্তি সংরক্ষণশীলতা বলছে যে শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না। আমরা এখানে দেখছি শক্তি সৃষ্টি হয়েছে। ফিজিক্স কি ভুল বলছে? না, আমাদের এখানে কনসেপ্ট ভুল হচ্ছে। এই যে বস্তুটা এখান থেকে এখানে গেল, এমনি গিয়েছে নাকি কেউ নিয়ে গিয়েছে? ধরো আমি নিয়ে গিয়েছি, তাই না? আমার দেহের মধ্যে শক্তি আছে না? আছে। আমার দেহের মধ্যে কি শক্তি আছে? রাসায়নিক শক্তি আছে। আমি যে খাবারগুলো খাই সেই খাবারগুলো দেহের মধ্যে থাকে, সেটাই তো শক্তি উৎপন্ন করে। তাহলে আমি যে খাবারগুলো খেয়েছি সেই খাবারগুলোর সাপোজ 3000 জুল শক্তি আছে। আমার দেহের মধ্যে কত জুল শক্তি আছে? সাপোজ 3000 জুল শক্তি আছে। ওই 3000 জুল শক্তির মধ্যে 980 জুল শক্তি বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে যেতে ব্যবহৃত হয়েছে। তাহলে আমার দেহের মধ্যে শক্তি কি হয়েছে? কমে গিয়েছে। প্রশ্ন আসতে পারে, আপনার দেহের মধ্যে শক্তি কোথা থেকে আসলো তাহলে? তাহলে আপনার দেহে কি শক্তি তৈরি হয়েছে? তা আবার তো সে একই কথাই হলো, শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না। কিন্তু আপনার দেহের মধ্যে তো শক্তি আগে থেকেই ছিল। তাহলে আপনার দেহের মধ্যে শক্তি তৈরি হয়েছে না। আমি যে খাবারগুলো খেয়েছি সেই খাবারে সেই শক্তিটা ছিল। আমি সাপোজ শাকসবজি ফলমূল এগুলো খেয়েছি, ভাত খেয়েছি, ওই শক্তিটা আমার দেহের মধ্যে এসেছে। এখন প্রশ্ন করতে পারো তাহলে সেখানে শক্তি কোথা থেকে আসলো? এখন বায়োলজিতে যাও, বায়োলজিতে গিয়ে দেখবা কোনো একটা গতিশীল ইলেকট্রন কোথাও একটা ধাক্কা দিচ্ছে এবং সেখানে আমাদের সালোক সংশ্লেষণ হচ্ছে, শ্বসন হচ্ছে, এবং ওখানে ইলেকট্রন গতিশীল রয়েছে। সেই গতিশক্তি থেকে রাসায়নিক শক্তি থেকে আবার গতিশক্তি, এইভাবেই মূলত কি হচ্ছে? ঘটছে। এইভাবেই ঘটছে। সুতরাং শক্তি কোথাও সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। বোঝা গিয়েছে? কোনো ডাউট এতটুকুতে? তোমার শক্তি এক রূপ থেকে অন্য রূপে শুধু চেঞ্জ হয়, এই ব্যাপারগুলো একটু বোঝা চাই। শুধু এভাবে পড়ো না। স্টুডেন্টরা জিজ্ঞাসাই করে না এগুলো, এটাই আমার দুঃখ লাগে, যেটা জিজ্ঞাসা করে না কেন। বোঝা গিয়েছে? ওকে, চলো তাহলে আমরা কি কি শিখলাম। আমরা ইকুয়েশনটা একটু লিখে নিচ্ছে। শক্তি সংরক্ষণশীলতা বুঝেছি, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, এক রূপ থেকে শুধুমাত্র অন্য রূপে পরিবর্তিত হতে পারে। আমরা ইকুয়েশনটা একটু লিখছি, তারপর রিয়েল লাইফ এক্সাম্পল দেখব। আমরা একটা শিখেছি ই কে হাফ এমভি স্কোয়ার, আর একটা শিখেছি ইপি এমজিএইচ, আর একটা শিখেছি ই বা ভি, হোয়াট এভার কোনটা লেখা থাকে জানি না, হাফ কে এক্স স্কোয়ার। এগুলো কি আমাদের সূত্র এই অধ্যায়ের, এগুলো কাজে লাগবে। এই যে বলা হচ্ছে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, এক রূপ থেকে শুধুমাত্র অন্য রূপে পরিবর্তিত হতে পারে, আমরা তো বুঝলাম, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে তো বুঝলাম। আরো কিছু বোঝার চেষ্টা করি আমরা। সাপোজ কোনো একটা বস্তুকে ভালো করে, সাপোজ এটা 10 কেজি ভরের একটা বস্তু প্রথমে ভূমিতে ছিল। যখন ভূমিতে ছিল তাহলে ভূমিতে যখন ছিল ভালো করে, ভূমিতে তার শক্তি কত ছিল? ওই যে 980, একটু আগে বের করেছিলাম, 980 জুল। কেউ তাকে এই উচ্চতায় উঠালো, তো ওই উচ্চতাইতে তার সরি ভূমিতে যখন ছিল তখন কত? 0 জুল। কেউ তাকে এখান থেকে এখানে উঠাইলো, তার মানে ওই উচ্চতায়, দ্যাট মিনস এটা কত উচ্চতা? সাপোজ এটা এইচ হচ্ছে আমাদের 10 মিটার এবং বস্তুটার ভর এম হচ্ছে আমাদের 10 কেজি। ওকে, তাহলে ওই 10 মিটার উচ্চতায় বস্তুটার বিভব শক্তি কত? ভূমি থেকে কতটা উঠানো হয়েছে? ইপিএমজিএইচ বের করবো আমরা। তাহলে 10 মিটার উচ্চতায় তার 980 জুল ইপিএমজিএইচ দিয়ে বের করতে পারো। এই 980 জুল কোথা থেকে গেল? যে বস্তুটাকে উঠাইলো। আমি যদি উঠাই তাহলে আমার মধ্যে ছিল খাদ্য শক্তি, সেই খাদ্য শক্তি থেকে 980 জুল শক্তি ওর মধ্যে চলে গেল। আমার দেহের মধ্যে 980 জুল শক্তির ঘাটতি হলো, আমি খাবার খেয়ে সেটা আবার পূরণ করব।
যে উদ্ভিদ এবং প্রাণী ছিল তাদের মাঝে আবার সেই শক্তি উৎপন্ন হবে, উদ্ভিদের মধ্যে ইলেকট্রন, গতিশীল ইলেকট্রন যাবে, সেখান থেকে সালোক সংশ্লেষণ হবে, আবার খাদ্য তৈরি হবে, সেগুলো আবার আমি খাবো। আচ্ছা যাই হোক, এখন সরি সাপোজ বস্তুটা এখান থেকে এখানে আসলো, এই জায়গায় বস্তুটা আসলো, আমার ভাতিজারা চিল্লায় মাঝে মাঝে, এটাই সমস্যা। সাপোজ বস্তুটা এখান থেকে এখানে আসলো, কি কি চেঞ্জ হয়েছে? আমার এখান থেকে এতটুকুর হাইট ছিল প্রাথমিকভাবে, এখান থেকে এতটুকুর হাইট কত ছিল? 10 মিটার, এবং এই 10 মিটারের জন্যই বিভব শক্তি কত ছিল? 980 জুল। যখন এখান থেকে এতটুকু, ভূমি থেকে এবার কিছুটা কি হয়েছে? হাইট কমে গিয়েছে। আগে ভূমি থেকে 10 মিটার উচ্চতায় ছিল, বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো, বস্তুটা কিছুটা পথ নিচে চলে আসলো। সাপোজ বস্তুটা 3 মিটার নিচে চলে আসছে। 3 মিটার যদি নিচে চলে আসে, তাহলে এইবার ভূমি থেকে কত উচ্চতায় রয়েছে? 7 মিটার উচ্চতায় রয়েছে। এখান থেকে এতটুকু 3, এখান থেকে এতটুকু 7, দ্যাট মিনস 10। তো ও তো নিচে নেমে এসেছে, 3 মিটার নিচে নেমে এসেছে, এখান থেকে এতটুকু ডিস্টেন্স 3, তাহলে 3 মিটার নিচে নেমে এসেছে, ভূমি থেকে হাইট 7 মিটার। তো 7 মিটার উচ্চতায় বিভব শক্তি কি তাই থাকবে? না। এবার আবারও 7 মিটার উচ্চতায় mgh যখন হিসাব করবা, m চেঞ্জ হয়নি, জিও চেঞ্জ হয়নি, বাট এইচটা কি হয়েছে? চেঞ্জ হয়ে গেছে। তাহলে বিভব শক্তি কি হবে? কমে যাবে। যখন তুমি mgh এর মান 10 বসাইছো, তখন যে ভ্যালুটা আসবে, যখন ভূমি থেকে 7 মিটার উচ্চতায় আছে, বিভব শক্তি হিসাব করা হয় ভূমি থেকে কতটুকু উপরে আছে, আরে এটাই তো হিসাব করা হবে, স্বাভাবিক তো, তাই না? তো যখন এইচ এর মান 7, তখন কিন্তু এর ভ্যালুটা কি হয়ে যাবে? ভ্যালুটা কমে যাবে, ডিক্রিজ হবে, কমে যাবে। তাহলে কমে গেলে কি হবে? এখানে ছিল 980 জুল শক্তি, কমে গিয়ে শক্তির মান কমে হলো, কমে গেল। তাহলে একটু আগেই না বললো শক্তির সংরক্ষণশীলতা, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। তো একটু নামলেই তো শক্তি কমে গেল, কারণ এইচ এর মান কমে যাচ্ছে। আসলে এখানে বিভব শক্তি কমেছে, বাট গতি শক্তি আবার বেড়েছে। দেখো, যখন বস্তুটা এই জায়গায় ছিল, আমরা এগুলো করব, যখন বস্তুটা এই জায়গায় ছিল, তখন যদি আমরা কে হিসাব করতাম, মানে 10 মিটার উচ্চতায় যদি আমরা, এটা তো ইপি, 10 মিটার উচ্চতায় কে হিসাব করতাম, হাফ mv স্কোয়ার হইতো ইকুয়েশন। 10 মিটার উচ্চতায় বস্তু স্থির ছিল, দ্যাট মিনস বেগ কি শূন্য ছিল, তাহলে 10 মিটার উচ্চতায় এটা 0 ছিল। 3 মিটার যখন নিচে নেমে এসেছে, তখন ভূমি থেকে কত? ভূমি থেকে 7 মিটার উচ্চতায় রয়েছে। তাহলে 7 মিটার উচ্চতার জন্য আমরা যখন ইপি হিসাব করব, লিখবো কি? mgh, এইচ এর মান কত বসবে? এবার 7। তার মানে বিভব শক্তি 980 জুল হলেও এবার বিভব শক্তি কি হবে? কমে যাবে। কে কত হবে? যখন ইকুয়েশনটা লিখবো হাফ mv স্কোয়ার, m তো 10, v কত? v হচ্ছে 3 মিটার নিচে নেমে আসছে, কি আসে নাই বলো? আসছে। 3 মিটার তো নিচে নেমে আসছে। তাহলে এই জায়গায় বস্তু স্থির ছিল, এখানে বেগ সাপোজ 0, এই জায়গায় কিছু তো একটা বেগ আছে, তাই না? সেই বেগের মানটা বের করে নিয়ে এখানে বসাতে হবে, এবং তুমি দেখবা যে যেই পরিমাণ বিভব শক্তি কমে গেল, এই হাইটে বিভব শক্তি ছিল 980, যেই পরিমাণ বিভব শক্তি কমে যায়, ঠিক সেই পরিমাণ গতিশক্তি তৈরি হয়। এটাকেই মূলত বলে শক্তির সংরক্ষণশীল নীতি। যদি এখানে বাতাসের বাধা বা অন্য কোনো কিছু না থাকে, সেক্ষেত্রেই। ক্লিয়ার? যদি বাতাসের বাধা বা অন্য কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে এখানে কি দেখা যাবে? সেক্ষেত্রে দেখা যাবে যে যেই পরিমাণ গতিশক্তি কমেছে, আমরা অঙ্ক করব। দেখো, কিছু অঙ্ক তোমাদেরকে দেখাই একটু। এরকম অনেক অঙ্ক রয়েছে, আজকে হয়তো অঙ্ক করা হবে না, নেক্সট ভিডিও পার্ট 2-তে অঙ্ক আসবে অনেক। দেখো, এই যে টাইপ ভিত্তিক, দেখো সবগুলোর ওপরে কিন্তু ইয়েটা চেঞ্জ হয়নি, নিচের মানগুলো দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, নিচের অঙ্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কি করলাম? মূর্খ হলে যা হয়, তাই না বলো? ইহাকে বলা হয় মূর্খ। এইবার আসো যে বাস্তব জীবনের প্রয়োগটা কোথায়? বাস্তব জীবনের প্রয়োগটা কোথায়? যখন গাড়ির ডিজাইন করা হয়, আবারও বলছি, যখন গাড়ির ডিজাইন করা হয়, তখন গতিশক্তি এবং বিভব শক্তির
কনসেপ্টটা নেওয়া হয়। প্রশ্ন হচ্ছে কিভাবে, মানে গাড়ির ডিজাইনের সাথে এটা সম্পর্ক কি? আমি বলছি যে গাড়ি যে চলছে তার জন্য তেল লাগছে, এরোপ্লেন যে চলছে তার জন্য তেল লাগছে, বা তুমি যখন সাইকেল চালাবা তার জন্য তোমার দেহ থেকে কি লাগবে? শক্তি লাগবে। এই শক্তিটা কি তুমি খাবার কিনে খেয়েছো? টাকা দিয়ে খাবার কিনে খেয়ে সেই শক্তি হয়েছে, সেই শক্তিতে সাইকেল চালাচ্ছ। তাহলে একটাবার ভাবো যে এই পৃথিবীতে যত ভেহিকলসগুলো চলছে, গাড়িগুলো চলছে, এই গাড়ি কোনো না কোনো শক্তি ব্যয় করেই কিন্তু চলছে। তো আমাদের চেষ্টা করতে হবে, যেহেতু ওই শক্তিগুলো কিনতে আমাদের টাকা লাগছে, তাহলে আমাদের চিন্তা করতে হবে আমরা যেন সবচেয়ে কম শক্তি দিয়ে বেশি পরিমাণ ট্রাভেল করতে পারি, মানে কম পরিমাণ রাসায়নিক শক্তি দিয়ে বেশি পরিমাণ দূরত্ব যেতে পারি। আর এই জন্যই গাড়িগুলোর ডিজাইন এমন হয়, সামনে দেখবা বাঁকা, মানে ওখানে যেন বাতাসের বাধা কি হয়? কম থাকে। তুমি যদি এখন গাড়ির ডিজাইন সামনে এরকম ফ্ল্যাটের মতো করো, হ্যাঁ এইরকম একটা করো, তাহলে বাতাসের বাধা বেশি থাকবে। বাতাসের বাধা যদি বেশি থাকে তাহলে বেশি পরিমাণ তেল দিয়ে অল্প পরিমাণ যাবা। কিন্তু কি করা হয়েছে? গাড়ির ডিজাইনগুলো সামনে সংকুচিত করা হয়েছে, চিকন করা হয়েছে, যেন বাতাসের বাধা কম থাকে। বাতাসের বাধা যদি কম থাকে তাহলে তেলের পরিমাণ, রাসায়নিক শক্তির পরিমাণ কম লাগবে। আর রাসায়নিক শক্তি কম লাগলে আমাদের ওই শক্তিটা কিনতেও টাকা কম লাগবে। বোঝা গিয়েছে? এইটাই মূলত আসলে রিয়েল লাইফ এক্সাম্পল। এরকম অসংখ্য কাজ করা হয় শুধুমাত্র গতিশক্তি, বিভব শক্তির কনসেপ্ট দিয়ে। শুধু কি তাই? এই যে পেট্রোল বা ডিজেল, অকটেন বা যেটাই হোক না কেন, এটা যে দ্রব্য মূল্য নির্ধারণ করা হবে, 1 লিটারের দাম কত হবে, এটা কার উপর ডিপেন্ড করবে? এটা ডিপেন্ড করবে গাড়িটার ইঞ্জিন গাড়িকে কত বল প্রয়োগ করে কতটুকু সরণ হচ্ছে, তাই না? তো এই জিনিসগুলো ডিফাইন করার পরেই তো তুমি তেলের দাম নির্ধারণ করতে পারবা। না, এগুলোই রিয়েল লাইফ এক্সাম্পল। যেগুলো কেন আসছে, কেন গতিশক্তি বিভব শক্তি আসছে? আসলে তুমি একজন শ্রমিক ধরো, ইট মাথায় করে নিয়ে শুধু উপরের দিকে যায়, 10 তলা পর্যন্ত ওঠে। তো আমি যদি এটা হিসাব করতে না পারি, সে দেহ থেকে কি পরিমাণ শক্তি খরচ করে, দেহ থেকে কি পরিমাণ খাদ্য শক্তি ব্যয় করে সে উপরে যাচ্ছে, দ্যাট মিনস উপরে যেতে তার কি পরিমাণ খাদ্য শক্তি ব্যয় হচ্ছে, এটা যদি আমরা ডিফাইন করতে না পারি, তাহলে তাকে কি পরিমাণ খাবার আমি দেব এটা বুঝবো কি করে? তাকে কিসের পরিমাণ, কার্বোহাইড্রেট কত যাবে, প্রোটিন কত যাবে, ভিটামিন কত যাবে, এটা বুঝবো কি করে আমি? সুতরাং এগুলোই হচ্ছে আসলে রিয়েল লাইফ এক্সাম্পল। আমি আমার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করেছি। নেক্সট ভিডিওতে শুধুমাত্র আমরা ম্যাথমেটিক্স নিয়ে কথা বলবো। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফিজ।